মানে আপনি বলতে পারেন না যে পার্লামেন্টারিয়ানরা প্রশ্ন করা যাবে, জুডিশিয়াল অফিসারদেরকে প্রশ্ন করা যাবে, ইভেন সিকিউরিটি এজেন্সিকে প্রশ্ন করা যাবে, কিন্তু সাংবাদিকদেরকে প্রশ্ন করা যায় না। আমি চাই না যে এই জিনিসটা থাকুক। আমাদের এখানে মিডিয়া কমিশন যেটা হইলো আমার ভাইয়ের নেতৃত্বে, ওখানে অনেকগুলো বিষয় প্রস্তাবনা আসছে এবং প্রস্তাবনার ভিতরে যেগুলো ডুয়েবল শর্ট টার্মে, ওগুলো মানে একটা লিস্ট উনি আমাদেরকে দিচ্ছেন মন্ত্রণালয়, ওইটা আমরা আলোচনা করছি। এবং ওখানে খুবই স্পেসিফিকলি যদি আমি বলি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটা আছে বাংলাদেশের মিডিয়া, সেটা হচ্ছে মালিকানার প্রশ্ন। এবং মালিকানার প্রশ্নের সাথে সাথে যুক্ত হচ্ছে আসলে গুড কম্পিটিশন এবং গুড একটা যে বিজনেস যে সুযোগ আছে, কম্পিটিশন এবং বিজনেস, মিডিয়া তো একটা বিজনেসও বটে। ওইটার জন্য আসলে কি ধরনের লিগাল অ্যান্ড আদার্স মেকানিজম আছে, ওগুলোকে এক্সপ্লোর করা এবং ওগুলো আসলে কিভাবে বাস্তবায়ন হবে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যেটা ওয়ান হাউস ওয়ান মিডিয়া যেই প্ল্যানের কথা উনি বলছেন, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেক পত্রিকা বা অনেক জায়গা থেকে এই জিনিসগুলো নিয়ে অনেক প্রতিবাদ আসতেছে। বিভিন্ন শিল্পগোষ্ঠী বাংলাদেশে গত 15-16 বছর না শুধু, এর আগে পরে মিলিয়ে অনেক মিডিয়া তৈরি করছে। এবং একটা হাউজেরই বা একটা পরিবারেরই বা একটা শিল্পগোষ্ঠীরই দেখা যাচ্ছে 2, 3, 5, 6 করে পত্রিকা বা বিভিন্ন ধরনের মিডিয়া প্রতিষ্ঠান আছে। তো এইটা এক ধরনের গুড কম্পিটিশনের সুযোগকে নষ্ট করছে। এটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপনি বাংলাদেশের মিডিয়া, যেটা আমি রিসেন্টলি আমার একটা বক্তব্য বলেছি, সেটা হচ্ছে বাংলাদেশের মিডিয়ায় যেটা এখানেও একজন আলোচনা করছেন, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি দরকার। আপনার রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ছাড়া, যেমন আমরা আজকে সরকারে আছি, আমরা জনগণের কাছে অ্যাকাউন্টেবল, রেসপন্সিবল, সব কিছুর জবাব দিতে বাধ্য যদি আপনারা প্রশ্ন করেন। যেমনইভাবে আমি মনে করি সংবাদ মাধ্যম অবশ্যই প্রত্যেক সাংবাদিক না, সবাইকে ধরে ধরে প্রশ্ন করার বিষয় না, মব করার বিষয় না, কিন্তু সংবাদ মাধ্যম যারা নীতি নির্ধারক আছেন বা যেই নীতি নির্ধারণ পর্যায় থেকে সংবাদ মাধ্যমে বিভিন্ন নিউজ হয় বা অপিনিয়ন তৈরি হয়, সেটাকে অবশ্যই প্রশ্ন করার এবং অ্যাকাউন্টেবল করার সুযোগ থাকা উচিত। মানে আপনি বলতে পারেন না যে পার্লামেন্টারিয়ানরা প্রশ্ন করা যাবে, জুডিশিয়াল অফিসারদেরকে প্রশ্ন করা যাবে, ইভেন সিকিউরিটি এজেন্সিকে প্রশ্ন করা যাবে, কিন্তু সাংবাদিকদেরকে প্রশ্ন করা যায় না। আমি চাই না যে এই জিনিসটা থাকুক। এইখানে আলোচনায় আমি মনে করি যে এটা আমাদের সেকেন্ড ইস্যু, যে আমরা যদি মালিকানার প্রশ্নটা সমাধান করতে পারি, সেটা আমি মনে করি যে অনেক বেশি জটিল একটা প্রক্রিয়া। কারণ যেই মিডিয়া কমিশনে যেভাবে বলা আছে, সেটা একটা দীর্ঘ সময় লাগবে, একটা সময় দিতে হবে মার্জারের জন্য অথবা একটা ছেড়ে আরেকটাকে এটা বিক্রি করে দেওয়ার জন্য। আমি মনে করি যে এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। কিন্তু যদি আমরা যেটা করা যাবে সেটা হচ্ছে, আমরা সাংবাদিকদের জন্য যে সুরক্ষা আইনের প্রস্তাব করা আছে, আমরা মনে করি এটা ডুয়েবল। এখানে এই আইনের কয়েকটা ধারা আমার কাছে মনে হয়েছে, এবং আমাদের যারা এখানে পর্যালোচনা করছি, যে আমাদের কাছে মনে হয়েছে যে কিছু কিছু ধারাতে আরও বেশি আমাদের কমিশনের সাথে একটু বসা দরকার। আমাদের লেজিসলেটিভ বিভাগ আছে একটা সরকারের, ওখানে পাঠানো দরকার, ওদেরকে পাঠিয়ে দেখা দরকার এখানে কোনো লিগাল লুপহোলস আছে কিনা। আমরা এতটুকু করার জন্য অপেক্ষা আছি। এরপরে আমরা এই আইনটা হয়তো ক্যাবিনেটে তুলব এবং এটা আমরা যাতে আইনে আকারে আসে সেটা চেষ্টা করব। এটা হচ্ছে মিডিয়া সুরক্ষা আইনের বিষয়। সাংবাদিকতা সুরক্ষা আইন, নট সাংবাদিক সুরক্ষা আইন। আর আরেকটা বিষয় যেটা আছে যে এখানে একটি প্রস্তাব আছে যে 3টি প্রতিষ্ঠানকে একসাথ করা এবং এটা স্বায়ত্তশাসন। আজকেও হাইকোর্টে মামলার হিয়ারিং চলতেছে। এটা অনেক আগে একটা মানবাধিকার সংগঠন, ওনারা একটা মামলা করেছেন টিভি এবং রেডিও স্বায়ত্তশাসন নিয়ে। এখন বাংলাদেশে বিদ্যমান বাস্তবতায় 1990 সালের গণ অভ্যুত্থানের সময়ে যেই বাস্তবতা ছিল, তখন বাংলাদেশে বিটিভি ছিল, তখনও বোধহয় অন্য কোনো টিভি চালু হয়নি। পরে 98-99 গিয়ে হয়তো এই টিভি চালু হয়েছে। এখন তো বাংলাদেশে টিভি আছে,
আমার অনুমোদন, আমাদের মন্ত্রণালয় থেকে অনুমোদিত হচ্ছে বোধহয় 42 কিংবা 44টা, চলতেছে 34 কিংবা 34টা, আমি হয়তো একটা দুইটা কম বেশ হইতে পারে। তো এই সময়ে এসে আসলে বিটিভি, বেতারের অবস্থা আপনারা জানেন, বা যে রেডিওর বাংলাদেশের বাস্তবতা, রেডিও আসলে কিভাবে শুনে মানুষ, বা আসলে আমি যখন রেডিওর বেতার কার্যালয়ে গেছি তখন আমি দেখার চেষ্টা করছি বেতারে আসলে কাদেরকে রিচ করতেছে, এবং আমি তাদেরকে একটা স্টাডি করতে দিছি যে ধরেন না আপনার উপকূলের লোকরা বেতার হয়তো মাঝে মধ্যে তাদের লাগে একটা বছরের একটা সময়, ঘূর্ণিঝড় থেকে শুরু করে আরও অনেকগুলো, বা অনেকে হেলথ ইস্যুজে, পাবলিক হেলথ ইস্যুজ কিছু জিনিস আছে সরকারের প্রচারণার জন্য বেতার লাগে। কিন্তু এই যে বেতার, বিটিভি এবং বাসস, আমাদের একটা নিউজ এজেন্সি আছে, এগুলোকে মিলিয়ে একত্রে জাতীয় সম্প্রচার সংস্থা করা, এটার আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে। আমি মনে করি এটা আমাদের একটা সম্মিলিত একটা জায়গা তৈরি করবে। স্বায়ত্তশাসনের প্রশ্নটা আমি মনে করি যে আমাদের আরও ডিসকাশন করা উচিত। সেটা 90-এর প্রেক্ষাপট থেকে এখন কিভাবে আলাদা, আমরা অলরেডি একটা বিষয়ে কথা বলছি। আমরা আইন মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়, বা যেই রিলেভেন্ট মন্ত্রণালয়গুলো আছে সেখান থেকে যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে আমরা একটু বসে আবার এই এখানে যে স্বায়ত্তশাসনের প্রশ্নটা আছে এটা দেখার চেষ্টা করব। কিন্তু আমি 3টা সম্মিলনের পক্ষে, এবং 3টাকে মিলিয়ে একটি প্রতিষ্ঠান করলে আমি মনে করি যে আসলে প্রতিষ্ঠানটা কার্যকর হবে, এবং এটা বিভিন্ন দেশে এই স্ট্যান্ডার্ড প্র্যাকটিসটা আছে। বাংলাদেশে এইভাবে বিচ্ছিন্নভাবে করার কারণে যেটা হয়েছে যে অনেক ধরনের কর্মচারী পড়ে আছে অলস, যাদের আসলে কোনো কাজ নেই, জাস্ট তারা চাকরি করতেছে। এবং তাদের যে গোল্ডেন হ্যান্ডশেক করব আমরা, যে তাদের কাজের অনেকে আছে যাদের হচ্ছে যে টেকনিশিয়ান হিসেবে নিয়োগ হয়েছে অনেক আগে, তাদের টেকনিকটা এখন আর নাই, মানে তারা যেই নোহাউ নিয়ে আসছিলেন 90-এর দশকে, ওই নোহাউ বা টেকনিক্যাল নোহাউ এখন দিয়ে এখন আর কাজ করা যায় না। এখন তো দুনিয়া বদলে গেছে, ডিজিটাল এজে ঢুকে গেছে। ফলে অনেকে আসলে আমাদের চাকরি থেকে বিদায় করা দরকার, ওনাদেরকে গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া দরকার, এবং নতুন প্রজন্মের যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার। তো আমি মনে করি ওইটা আরেকটা বিষয় আছে যেটা আমরা দেখতে চেষ্টা করতেছি, যে আসলে মিডিয়াগুলো বা 3টা প্রতিষ্ঠানকে মিলানো এবং স্বায়ত্তশাসনের প্রশ্নটা আসলে সবাই মিলে পর্যালোচনা করা। এখানে আর একটা বিষয় আছে, সেটা আমি বলে শেষ করি, একটা বা দুইটা। সেটা হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মিডিয়াতে আছে, সেটা হচ্ছে বিজ্ঞাপনের হার নির্ধারণ, এবং সরকার যে বিজ্ঞাপন দিচ্ছে সরকার ঠিক করে দেয় যে এই পত্রিকার সার্কুলেশন কত। তো এই প্রক্রিয়া যেটা হচ্ছে যে 1.5 লাখের উপরে যদি পত্রিকা সার্কুলেশন হয়, 1,51,000 বা এরকম সামথিং লেখা আছে, তাহলে আপনি হচ্ছে 950 টাকা পাবেন। এটার 2টা প্রবলেম আছে, সেটা হচ্ছে এক হচ্ছে মূল্যস্ফীতির তুলনায়, যেটা কমিশন প্রস্তাব করছে, যেটা আমি সমর্থন করি। মূল্যস্ফীতির তুলনায় এটা আসলে অন্যায্য, কারণ 2014 সালের 950 টাকা আর এখনকার 950 টাকা অর্ধেকে নেমে গেছে টাকা, মানে ওই সময়ের 100 টাকা এখন 50 টাকা। তো এটা আমাদের অলরেডি আলোচনা আছে, ডিএপিতে আমরা আলোচনা করছি যে এটা আমরা বাড়াবো। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা বা নিজেদের পত্রিকাতে যেটা প্রচার সংখ্যা 2,000ও না, সেটাকে 1,50,000, 2 লাখ দিয়ে রাষ্ট্রের টাকা লুটপাট করছেন। রাষ্ট্রের টাকা জাস্ট হচ্ছে যে এই যে বিজ্ঞাপনের নামে বিভিন্ন নেতা মন্ত্রীদের হচ্ছে যে, বা এমপিদের হচ্ছে যে বিভিন্ন পত্রিকা চালু করছে। আমরা মনে করি যে খুব শীঘ্রই আমরা একটা এই গত 15 বছরের মিডিয়া সিচুয়েশন নিয়ে আমরা চেষ্টা করব যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং করার জন্য। এটা আমাদের একটা উদ্যোগ আছে, যেটা মন্ত্রণালয় থেকে হইতে পারে। আরেকটা আলোচনা চলমান আছে যেটা জাতিসংঘ থেকে আমরা হইতে পারে, যে শুধুমাত্র এই সিস্টেম না, যে মিডিয়া পুরা এস্টাবলিশমেন্টটা কীভাবে পলিটিসাইজড হয়েছে, এবং এটার ভুক্তভোগী আজকে সাংবাদিকরা নিজেরা বললেন যে ওনারা নিজেরাই এটার ভুক্তভোগী। ফলত আমি মনে করি যে ওখানে আমাদের এই গত 15 বছরে একটা ফ্যাক্ট ফাইন্ডিং দরকার আছে। প্রত্যেকটা হাউস কিভাবে ডেভেলপ করছে, এবং ওরা আসলে সাংবাদিকদের সাথে কিভাবে আচরণ করছে, সাংবাদিকরা কতটুকু আন্ডার ডিউরেস যেটাকে বলে প্রেশারের ভিতরে ছিল কি ছিল না, এবং কোন কোন হাউস কি নীতিমালা অবলম্বন করছে, এবং ওইটা কিভাবে বাংলাদেশের ডেমোক্রেসি ডেটোরিয়েট করছে, এটা আমাদের আসলে জানা দরকার, এবং বাংলাদেশের জনগণ এটাও জানতে চায়।